এর আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল, দাদাই কাউন্সিলর ছিল, দাদাকে একটা খাম পাঠালেই হতো। বৌদি এখনই ফোন করে দিয়েছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট আর আমি কাউন্সিলর হব, দাদার খাম আলাদা আমার খাম আলাদা। এইটা গোটা আপনারা সকলেই জানেন যে গার্ডেন রিচের যে ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা কলকাতার বুকে ঘটেছে, যে একটি বাড়ি ধসে গিয়ে এখনো পর্যন্ত যা জানা গেছে যে 12 জন মানুষ মারা গিয়েছে। কিন্তু এটা আমরা আদৌ জানি না যে রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে বামপন্থী প্রতিনিধিদেরকে বাধা দিয়ে সেখানে ঢুকতে না দেওয়ার যে ষড়যন্ত্র সরকারের পক্ষে প্রশাসনের পক্ষে চলছিল, আসলে সেই সময় আরো কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে ফেলা হয়েছিল কিনা, আসলে এইরকম আরো বহু মানুষ যারা সেইখানে ক্ষতিপূরণ পেতে পারতেন, যারা ওই দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হলেন, তাদেরকে সেই ক্ষতিপূরণের হাত থেকে সরিয়ে দেওয়া হলো কিনা, এই সত্যি এখন অব্দি আমাদের সামনে উঠে আসেনি। কিন্তু এই সত্যি আমাদের সামনে উঠে এসছে যে এই ঘটনা শুধু গার্ডেন রিচের ঘটনা নয়। এরকম ব্যাপার নয় যে শুধু গার্ডেন রিচেই এই ধরনের অবৈধ নির্মাণ হচ্ছিল। গোটা কলকাতার উত্তর থেকে দক্ষিণে আপনি মুদিয়ালি চলে যেতে পারেন, হালতু চলে যেতে পারেন, বন্দর এলাকায় যেতে পারেন, উত্তর কলকাতার বহু এলাকা যেতে পারেন, কলকাতার বাইরে হাওড়া, আসানসোল ইত্যাদি জায়গায় তো বটেই। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিষ্ঠিত নীতি হচ্ছে যে আপনাকে যদি বাড়ি বানাতে হয়, আপনাকে যদি তার জন্য ওই সব ইট বালি চুনসুরকি সাপ্লাইয়ের কাজ করতে হয়, তাহলে আপনাকে বাধ্যতামূলক ভাবে তৃণমূল করতে হবে। যেহেতু এই রাজ্যে গত 12 বছরে কোনো কাজের ব্যবস্থা হয়নি, এই জায়গায় যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, 2019 সালের 7ই আগস্ট ঠিক এই জায়গায় এসে আমরা বিক্ষোভ করেছিলাম, একইভাবে গার্ডরেল ভেঙে দিয়েছিলাম। কারণ 2019-এর ওই দিন 30,000 শূন্যপদ নিয়ে এই বাড়িটা দাঁড়িয়েছিল, আর একই মেয়র সেই দিন আমাদের লড়াই আন্দোলনের ফলে ঘোষণা করেছিলেন যে ওই 2019 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ওই শূন্যপদের নিয়োগ হবে। কিন্তু আজকে 2024 এখনো নিয়োগ হয়নি। একদিকে এই ধরনের যখন নিয়োগ হচ্ছে না, তখন পরিবারের অল্প বয়স্ক ছেলেমেয়েরা, মূলত ছেলেরা বাধ্য হচ্ছে একাংশ আর কোনো কাজ না থাকার জন্য সিন্ডিকেটের কাজে যোগদান করতে। আমার বাড়ির কাছে হালতু, এই শেষবার কর্পোরেশন নির্বাচনের আগে আমার এক বন্ধু যে এখন বাধ্য হয়ে সিন্ডিকেটের কাজ করে, সে আমাকে ফোন করেছিল যে ভাই খুব বিপদে পড়ে গিয়েছি, কারণ ক্যান্ডিডেট যে ঘোষণা হবে তার আগে যে রিজার্ভেশন বেরিয়েছে, দেখছি সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেছে। আমি তাকে মজা করে বললাম যে মহিলা রিজার্ভ হলে কি হয়েছে, তুই তো আর ক্যান্ডিডেট হবি না, তোর অসুবিধা নেই। বলছে না, আমার ব্যাপার না, এর আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল, দাদাই কাউন্সিলর ছিল, দাদাকে একটা খাম পাঠালেই হতো। বৌদি এখনই ফোন করে দিয়েছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট আর আমি কাউন্সিলর হব, দাদার খাম আলাদা আমার খাম আলাদা। এইটা গোটা কলকাতা শহরে, এটা গোটা পশ্চিম বাংলায় তৃণমূল চালু করেছে নিয়ম। কাউন্সিলরদের অফিসে রেড চার্ট ঝুলছে, আপনি 4 তলার উপর 5 তলা বানাবেন, 5 তলার উপর 6 তলা বানাবেন, 1 তলা ইল্লিগাল হলে বাকি এক তলা 2 তলা স্কোয়ার ফুট হিসেবে দাদাদের যত দিতে হবে, 5 তলা 6 তলায় হলে দাদা দিদিদের তার থেকে ডবল দিতে হবে। এই পশ্চিম বাংলায় আমরা বাস করছি। একটা কাউন্সিলরের নাম যদি পাড়ায় গ্যারেজ কাউন্সিলর হিসেবে চিহ্নিত হয়ে যায়, তাহলে এটা বুঝতে অসুবিধা হয় না যে কোন খন্দের মধ্যে, কোন ফাঁদের মধ্যে, কোন মৃত্যু ফাঁদের মধ্যে আমরা কলকাতা শহরে বাস করছি। পূর্ব কলকাতা জলাভূমি, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে চিহ্নিত করা আছে যে ওই জলাভূমি কোনো মতে বোঝানো যাবে না। গোটা পৃথিবীর কলকাতা শহরের বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। মানুষের বেঁচে থাকার জন্য ভারসাম্য বদলে যেতে পারে যদি ওই পুকুর ভরাট ইত্যাদি হয়। গোটা চত্বরে পুকুর ভরাট করে, খেলার মাঠ দখল করে, একের পর এক বাড়ি তৈরি করে ওই সিন্ডিকেটের লোকেদের কাছ থেকে জোর করে এই নির্বাচনে লড়ার জন্য একদিকে ইলেকটোরাল বন্ড আর একদিকে এই সিন্ডিকেটের তোলা আদায় করছেন তৃণমূলের নেতারা। কসবায় চিত্তরঞ্জন গার্লস স্কুল, সেই গার্লস স্কুলের মাঠটাকে ওইখানের তৃণমূলের কাউন্সিলর এবং বাকি নেতারা প্রায় জোগাড় যন্ত্র করে ফেলেছিলেন যে ওইখানটা থেকে হচ্ছে যে সিন্ডিকেট তৈরি হবে। এলাকার মানুষ রুখে দাঁড়িয়েছেন বলে আপাতত ওই কাজ বন্ধ রয়েছে, কিন্তু খোঁজ ওদের চলছে, চোখ ঘুরছে চারপাশে, কোথায় পুরনো বাড়ি ভাঙাই হবে, কোথায় নতুন বাড়িতে রিপেয়ারিং এর কাজ হবে, ওরা পৌঁছে যাবে। আপনি নিজের বাড়ির ছাদ সামলানোর জন্য একটা ওই গার্ডওয়াল দেবেন, যেরকম ওই টিনের এখন করে, ওইটার জন্য অব্দি আপনাকে টাকা দিতে হবে। এই রেড চার্ট ঝুলছে, এবং এই রেড চার্ট শুধু এলাকায় ঝুলছে তা নয়, আমরা জানি যে এই রেড চার্টের 75-25 আসলে এলাকার কাউন্সিলর অফিস থেকে এই বাড়ির নেতাদের কাছে অব্দি পৌঁছেছে। সেই জন্যই আমরা মেয়রের পদত্যাগ দাবি করেছি। এ নতুন কথা নয়। 2016 সালে সব্যসাচী বাবু যখন বিধাননগরের মেয়র ছিলেন, উনি ঘোষণা করেছিলেন একটা টিভি মিডিয়ায় বলতে গিয়ে, বলেছিলেন আগার সিন্ডিকেট না হো তো সরকার গির যায়গি। এই যদি একটা সরকারের অবস্থা হয়,
এই যদি একটা প্রশাসনের অবস্থা হয় যে সিন্ডিকেট না থাকলে সরকারটাই আসলে পড়ে যাবে, তাহলে ওই সরকারের থাকার কি প্রয়োজন এটা আমরা বুঝতে পারি না। ফলে অবশ্যই এই মেয়রের পদত্যাগের দাবিতে আমরা এখানে লড়াইতে নেমেছি। এখানে বহু কাউন্সিলর উপস্থিত আছে, রূপাদি আছে, ফাইয়াজ দা আছে, দেবাশিস দা আছে, দীপুদিও ছিলেন। যখন ওরা কাউন্সিলর ছিলেন, যখন এখানে সেই পুরসভা চলতো রোজকার জল কলের সমস্যা নিয়ে, যে 500 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এইখানে ছিল, সেই গোটা টাকাটা এই শেষ দুজন মেয়র, এ ভালো না ও ভালো, ও ভালো না এ ভালো, ওই তর্কে আমি যেতে চাই না। ওই মেয়র দুর্নীতি করে ওই সমস্ত টাকা নষ্ট করেছেন, শেষ করে দিয়েছেন জনগণের ট্যাক্সের টাকা। এই দুজন মেয়রকেই আবার আমরা নারদার ভিডিওতে হাত পেতে টাকা নিতে দেখেছি। ফলে মানুষের জন্য কাজ করার জন্য এই নির্বাচনের আগে আগে যারা এদিক থেকে ওদিক ঝাঁপ দেন, ওদিক থেকে ওদিক ঝাঁপ দেন, বা নানা রকম ভাবে দর বাড়ানোর চেষ্টা করেন, সেই সমস্ত চোরেদের বিরুদ্ধে, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়তেই আসলে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। শুধু এই মেয়রের পদত্যাগ দাবি করছে এটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে যে ভবিষ্যতে গোটা কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং গোটা রাজ্যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য আমরা বামফ্রন্টের পক্ষ থেকেও কোথায় কোথায় এই ধরনের বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, কোথায় কোথায় এই ধরনের পুকুর ভরাটের ঘটনা ঘটছে, কোথায় কোথায় এই ধরনের রেড চার্ট ঝুলিয়ে বাড়তি টাকা নিয়ে আসলে কাউন্সিলর, এমএলএ, এমপিরা নিজেদের পকেট ভরার চেষ্টা করছেন, তার তালিকা আমাদের হচ্ছে। তালিকা যতদিন হচ্ছে ততদিন যদি এর ভেতরে থাকা কাউন্সিলররা সেগুলো শুনে নিয়ে ওই চোরেরা যদি সেই চুরি বন্ধ করে দেন তো ভালো, না হলে কিছুদিন পর লোকসভা নির্বাচন আছে, জনতার দরবারে যখন ওই চোরেদের বিরুদ্ধে হিসেব হবে, 99% খেটে খাওয়া মানুষের লড়াইতে 1% চোরকে হেরে ভূত হতে হবে। এই কথা দিয়ে এই লড়াইকে আগামী দিনে আরো তীব্রতর করা হবে এই আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।